কিনা? ইংরেজিরা আগে শিখে কোনটা? ইংরেজি ভাষা আগে শিখে, তারপরে গিয়ে ইংরেজি গ্রামার চর্চা করে। তাহলে একটু কি কখনো চিন্তা করে দেখেছো যে মানুষ ভাষা শেখে কেমন করে? ধরো আমি যদি এরকম একটি বাক্য লিখি এভাবে, ধরো ছোট্ট বয়সে একটি শিশু যে বয়সে বলতে পারে আমি ভাত খাবো, বলো তো দেখি সেই বয়সে কি শিশু জানে এটা কর্তা, এটা কর্ম এবং এটা ক্রিয়া? জানে না। শিশু শুধু একটি কথা বলতে জানে। এই শিশুর মুখের কথাটি আসলে হচ্ছে একটা বাক্যের প্যাটার্ন, আর এই প্যাটার্নটিকে ঠিক রেখে শিশু কিন্তু অনেক কথা বলতে পারে। যেমন এই বাক্যে ভাত হচ্ছে একটা খাবার বস্তু, ঠিক কিনা? এই খাবার বস্তুটার পরিবর্তে শিশু যতগুলো খাবার বস্তুর নাম এই জায়গায় ব্যবহার করতে পারবে, তার পক্ষে ততগুলো নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব হবে। যেমন এটার পরিবর্তে সে বলল আমি আম খাবো, ভাতের পরিবর্তে শুধু খাবার বস্তুটার নাম চেঞ্জ করে দিয়েছে। সে বলল আমি কলা খাবো, আমি বিস্কুট খাবো, আমি চকলেট খাবো, আমি আইসক্রিম খাবো। যতগুলো খাবার বস্তুর নাম শিশু জানবে, ততগুলো খাবার বস্তুর নাম এই জায়গায় বসিয়ে দিলে তার পক্ষে ততগুলো নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব হবে। তাহলে শিশু কি করছে? প্যাটার্নটিকে নিয়েছে। এক প্যাটার্নটাকে ঠিক রেখেই ওই প্যাটার্নের অন্তর্গত এক একটি শব্দকে পরিবর্তন করে করেই কিন্তু আমরা কথা বলা শিখি। ঠিক একইভাবে ইংরেজিতেও সেটাই করা হয়। ধরো আই ডু মানে কি বলো তো দেখি? আমি করি। এফএম মেথড আমি কী করেছি? বাংলা ভাষাটাকে, পুরো বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আমি শেষের শব্দের উপরে ভিত্তি করে দুভাগে ভাগ করেছি। যে সমস্ত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সেগুলোকে একটি দলে রেখেছি। আর যে সমস্ত বাংলা বাক্যের শেষের শব্দটি যা খুশি তা হোক, কিন্তু ভার্ব হতে পারবে না, তার মানে ভার্ব লিখে আমি কেটে দিলাম। এটা হলো নন ভার্ব। বাক্যের শেষ শব্দটা ভার্ব হলে সেগুলোকে ইংরেজি করার জন্য একটি লেসন বানিয়েছি, নাম দিয়েছি লেসন 2। আর যে বাক্যের শেষ শব্দটি নন ভার্ব, সেই বাক্যগুলিকে ইংরেজি করার জন্য আরেকটি লেসন বানিয়েছি, নাম দিয়েছি তার লেসন 3। গুড। এবার দেখো এই আই ডু মানে কি? আমি করি। এই বাক্যের শেষ শব্দটা কি? করি। ঠিক আছে, এই করি নামক শব্দ যেহেতু বাক্য শেষ শব্দটা হচ্ছে করি, এটা ভার্ব। বাক্যের শেষ শব্দটা ভার্ব হওয়ার কারণে এই লেসন 2 ভুক্ত হয়েছে। এই আই ডুর মাধ্যমে আমরা এই ধরনের বাক্য ইংরেজি করতে পারবো যে বাক্যের শেষ শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে এবার আমরা কতগুলো ভার্ব এই জায়গাটায় বসাবার চেষ্টা করব। ধরো পড়া ইংরেজি হচ্ছে কি? রিড। লেখা ইংরেজি কি? রাইট। তারপরে ধরো রান্না করা ইংরেজি যেন কি? কুক। ভেরি গুড। তাহলে বোঝা ইংরেজি কি? বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, আচ্ছা ঠিক আছে, ধরে নাও। আর ধরো চেষ্টা করা ইংরেজি কি? ট্রাই। তাহলে এবার একটু দেখো তো দেখি এই শব্দগুলোকে যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, তাহলে কেমন করে আমরা ছোট ছোট বাক্য ইংরেজিতে করতে পারছি। প্রথম শব্দটা হচ্ছে আই ডু, মানে হচ্ছে আমি করি। তাহলে যদি বলি আমি পড়ি ইংরেজি কি হবে? আই রিড, এখানে বসিয়ে দেবো। যদি বলি আমি লিখি, আই রাইট। যদি বলি আমি রান্না করি, তাহলে আই কুক। যদি বলি আমি বুঝি, তাহলে আই আন্ডারস্ট্যান্ড। যদি বলি আমি চেষ্টা করি, আই ট্রাই। আইয়ের জায়গাটা যদি চেঞ্জ করে ফেলি, যদি বলি তুমি, তাহলে আইয়ের জায়গা হবে তুমি ইংরেজি কি? ইউ। তাহলে ইউ ডু মানে তুমি করো। যদি বলি তুমি পড়ো, ইউ রিড। তুমি লিখো, ইউ রাইট। তুমি রান্না করো, ইউ কুক। তুমি বোঝো, ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি চেষ্টা করো, ইউ ট্রাই। যদি বলি সে করে, তাহলে আইয়ের জায়গায় যদি সে ব্যবহার করি, তাহলে কি হবে? আইয়ের জায়গায় হয়ে যাবে হি। আইয়ের জায়গাটা হয়ে যাবে হি। কিন্তু ইংরেজি ভাষায় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদিও বলি আই ডু, কিন্তু হি হলে হয়ে যাচ্ছে ডাজ। হি ডাজ। দেখো এই যে ডাজ বললাম, এখানে এস বা ইয়ে যোগ করতে হলো। গ্রামারের ভাষায় বিশ্লেষণ করলে এটা কি করতে হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে প্রথম কথা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনটা জানতে হলে আমাদেরকে প্রথমে শিখতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে, এটা কত প্রকার ও কী কী। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ শিখে আমরা পাবো এক জায়গায় গিয়ে প্রোনাউন। আবার এই প্রোনাউনের 8 রকমের ক্লাসিফিকেশন শিখে এক জায়গায় গিয়ে পাবো আমরা পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের আবার 3 রকমের ক্লাসিফিকেশন শিখে পাবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই থার্ড পারসনের পরে আবার হলো সিঙ্গুলার নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার শিখতে হলে আগে শিখতে হবে নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার নাম্বারের সংজ্ঞা সহ উদাহরণ। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল।
হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার। এই পর্যন্ত পেলাম আমি থার্ড পারসন, এই পর্যন্ত যখন শিখলাম তখন পেলাম সিঙ্গুলার নাম্বার। এরপর হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে জানতে হলে আমাকে আগে শিখতে হবে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ। টেন্স হচ্ছে 3 প্রকার, এক একটা হচ্ছে 4 প্রকার, তার মানে টেন্স হচ্ছে মোট 3 4 12 রকমের। তাতে মানে কি হলো যে 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখতে হবে। এবার একটু চিন্তা করে দেখো তো 33টি গ্রামেটিক্যাল আইটেম আগে শিখে এই হি ডাজ এই এস বাই এ যোগ হবে, এতটুকু শেখাটা কঠিন নাকি আমরা যদি চর্চা করে ফেলি হি এর পরে যে ভার্বটাই আসবে সেটাই ডাজ। যেমন ধরো ছোট্ট শিশু কি বলে, বাংলায় শব্দ আছে একটি ভার্ব হচ্ছে খাওয়া, ঠিক কিনা, খাওয়া। তাই বলি কি কোনো বাঙালি কখনো বলে আমি খাওয়া, তুমি খাওয়া, সে খাওয়া, বলে না। কি বলে, আমি খাই, তুমি খাও, সে খায়। এটা কি গ্রামার ধরে শেখাটা সহজ নাকি চর্চা করতে করতে শিখে ফেলাটা সহজ? চর্চা করতে করতে শিখে ফেলাটা সহজ। আমরা দেখো সেইভাবে যদি চর্চা করি তাহলে আইয়ের জায়গায় যদি আমরা হি বসাই তাহলে দুটো হয়ে যাচ্ছে ডাজ, তাহলে হয়ে গেল সে করে হি ডাজ। যদি বলি সে পড়ে হি রিডস, সে লিখে হি রাইটস, সে রান্না করে হি কুকস, সে বোঝে হি আন্ডারস্ট্যান্ডস, সে চেষ্টা করে হি ট্রাইস। তাই তো? আচ্ছা, আমরা আজকে যে সূরা নিয়ে আলোচনা করব সেই সূরাটা বোঝার জন্য এই বাংলা থেকে ইংরেজি করার জন্য এই আই ডু প্যাটার্নটা আমাদের আজকে দরকার হবে। আরেকটি প্যাটার্ন দরকার হতে পারে, সেটা হচ্ছে ধরো এটা। আমরা যদি বলি আমি করেছি, ইংরেজি কী হবে, আই হ্যাভ ডান। তার মানে কি পেলাম, শেষে আছে করেছি, তাই তো? এই করেছি, ধরেছি, মেরেছি, এরকম ধরনের কথাগুলোই এই প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে হবে। একটু আগে দেখিয়েছিলাম আমি ভাত খাবো, এই প্যাটার্নের যত বাক্য হবে শুধু এক একটা শব্দ বসিয়ে দিলে প্যাটার্নটাকে ঠিক রেখে অনেক বাক্য তৈরি করা সম্ভব। আমরাও ঠিক সেই রকমভাবে এই ডানটাকে যদি পরিবর্তন করে দিই তাহলে এই প্যাটার্নের অনেক বাক্য আমরা তৈরি করতে পারবো। তাহলে যদি বলি আমি করেছি, আই হ্যাভ ডান। যদি বলি আমি পড়েছি, তাহলে আই হ্যাভ, এই যে দেখো এই রিড শব্দটা আছে ভার্বটা, এইটার ডান ফর্মটাকে বসাতে হবে। ডান ফর্ম মানে হচ্ছে ডু, ডিড, ডান। তাহলে রিড, রেড, রেড, বানানটা একই কিন্তু উচ্চারণ ভিন্ন। তাহলে আমি পড়েছি, আই হ্যাভ রেড। আমি লিখেছি, আই হ্যাভ রাইট, রোড, রিটেন। রাইটের ডান ফর্মটা হচ্ছে রিটেন। তাহলে আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি রান্না করেছি, রান্না করা ইংরেজি হচ্ছে কুক। তাহলে ডু, ডিড, ডান মানে কুক, কুকড, কুকড। তাহলে আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড। আমি চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড। এবার যদি বলি তুমি, তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তুমি পড়েছো, ইউ হ্যাভ রেড। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। তুমি বুঝেছো, ইউ হ্যাভ আন্ডারস্টুড। তুমি চেষ্টা করেছো, ইউ হ্যাভ ট্রাইড। যদি বলি সে, তাহলে আইয়ের জায়গায় যদি হি হয় তাহলে হ্যাভটা আর হ্যাভ থাকে না। ইংরেজি ভাষায় হ্যাভের হি এর সাথে হ্যাভ হয় না, হয় হ্যাজ। তাহলে সে করেছে, হি হ্যাজ ডান। বুঝতে পারছো? সে করেছে ইংরেজি কী হবে, হি হ্যাজ ডান। তাহলে সে পড়েছে, হি হ্যাজ রেড, রিড, রেড, রেড। তাহলে সে লিখেছে, হি হ্যাজ রিটেন। যদি বলি সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার। যদি বলি সে একটি কোশ্চেন আনসার লিখেছে, হি হ্যাজ রিটেন আ কোশ্চেন আনসার, অ্যান আনসার টু দ্য কোশ্চেন, এভাবে বলতে পারি। সে রান্না করেছে, হি হ্যাজ কুকড। সে ভাত রান্না করেছে, হি হ্যাজ কুকড রাইস, ঠিক কিনা? সে মুরগি রান্না করেছে, হি হ্যাজ কুকড চিকেন। এরকমভাবে বলতে পারি। মাংস রান্না করেছে, খাসির মাংস, গরুর মাংস, এসব বহু কিছু রান্না করতে পারি, করার কথা বলতে পারি। তাহলে সে বুঝেছে, হি হ্যাজ আন্ডারস্টুড। সে বিষয়টি বুঝেছে, হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার। তাহলে সে চেষ্টা করেছে, হি হ্যাজ ট্রাইড। এরকমভাবে তোমরা কি বুঝতে পারছো? তাহলে আজকে যে ছোট্ট দুটি প্যাটার্ন নিয়ে আমরা কথা বললাম, সেই প্যাটার্নটাকে শেখার জন্য যে গ্রামারের নিয়ম অনুসরণ করতে হয়, তোমরা যে গ্রামার অনুসরণ করে এতগুলো বছর পড়াশোনা করে এসছো, বলো তো দেখি সেই গ্রামার অনুসরণ করে শেখাতে সেটা সহজ হচ্ছে নাকি এই প্যাটার্ন ধরে যদি আমরা একটা শিখি এফএম মেথডের আলোকে বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা বাক্যের শেষের শব্দটাকে ধরি, তাইলে কি সেটা সহজ হচ্ছে? কোনটা? এটাই সহজ হচ্ছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি নেবার। একটু পরেই আমরা আবার ফিরে আসছি। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন।